ডিজিটালাইজেশনের যুগে স্মার্টফোন আর প্রযুক্তির ব্যবহারে ছেয়ে গেছে গোটা দেশ। আর এই প্রযুক্তিকে ব্যবহার করেই প্রতিনিয়ত অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন সমাজের নানা বয়সী মানুষ। যেখানে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, জেলে, চায়ের দোকানি কিংবা ভ্যান চালক। সেখানে খেলতেছে। এই অনলাইনে জুয়া এমন একটা হচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা একদম সমস্যা, খুব সমস্যাবাদী। এটা মারাত্মক ব্যাধি, ক্যান্সারের থেকেও ভয়াবহ। অনলাইন জুয়ায় টাকা হারিয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে গাইবান্ধায়। আমার মামা 7 লক্ষ টাকা অনলাইনে হারিয়ে আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে আফ্রিকার দেশে। সে ক্যাসিনোয় ছিল, খেলোয়াড় ছিল। ক্যাসিনো খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। সে নিজে বেছে নিছে, সে আত্মহত্যা করছে। সচেতন মহলের নাগরিকদের মতে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি না করা হলে এই জুয়া আগামী সময়ে ভয়াবহ আকার রূপ ধারণ করবে। অনলাইন জুয়া এরপরে দেশকে ধ্বংস করে ফেলবে। কোনো উপায় নেই অনলাইন জুয়াকে এখনই প্রতিরোধ করতে হবে। অনলাইন জুয়া খেলার সাথে সম্পৃক্ত জুয়ারুদের গ্রেপ্তার ও অনলাইন জুয়া দমনে সার্বিকভাবে কাজ করছে পুলিশ, এমনটি জানান পুলিশের এই কর্মকর্তা। অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া, এই জুয়ার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন এই মাসেও আমরা 6 জন জুয়ারিকে আমরা গ্রেপ্তার করে নতুন আইন আমরা ইতিমধ্যে চালান করেছি। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়ার লাগাম টেনে না ধরা হলে সমাজ কিংবা জাতি ধ্বংসের পাশাপাশি আগামীর প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। সদরের পাহাড়পুর এলাকার সুবীর কুমার সেন ও শিখা দম্পতির একমাত্র ছেলে রুদ্র সেন, যাকে সারা দেশের মানুষই রুদ্র সেন বা রুদ্র হিসাবে চিনি। আমরা আজকে তাদের বাসায় এসেছি। রুদ্র আমাদেরকে ছেড়ে 2024 সালের 18 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন। সন্তান হারার এটা কষ্টটা কেউ তো বুঝবে না, যার গেছে সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না পৃথিবী। ও যখন ভার্সিটিতে ছিল তখন আমি বললাম যে বাবা তুই ম্যাথসে চলে যাবি, বলে কিন্তু মা এখানে হাজার হাজার লোক আছে, কারোর কিছু হচ্ছে না, আমার হবে, এই কথাটাই আমার মনে লাগে। ছোট জন্মের পর থেকে যে এই যে বড় হলো, এই বড় হওয়া মুহূর্ত পর্যন্ত শেষ পর্যন্ত সব স্মৃতিগুলো খালি মনে করে সারাদিন। খুবই ভালো ছাত্র ছিল সে। প্লাস গোল্ডেন ছাড়া ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত কোনোদিনের নিচে রেজাল্ট হবে। শাহজালালে চান্স পেয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হলো, কিন্তু সাবজেক্ট আশানুরূপী না হয় সে শাহজালালে গেল। অত্যন্ত মেধাবী, বিনয়ী একজন ছাত্র। তাকে এই এলাকার মানুষ সহ বিশ্ববিদ্যালয়ে অনেকেই তাকে খুবই পছন্দ করতেন। এমন এই ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনাই করি নাই যে এইভাবে রুদ্রকে আমরা দুবার একদিন হঠাৎ করে শুনবো যে রুদ্র নাই। এটা আমরা আমাদের ভিতর থেকে কখনো হয় না। এখনো আমরা অনুভব করি যে রুদ্র হয়তো কখনো কখনো আছে, হয়তো একদিন আসবে। ওর আসলে ভার্সিটি লাইফ কেমন ছিল আসলে গল্প করতো আমাদের সাথে, মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হইতো। আমি তো বলছিলাম যখন শুনলাম যে রুদ্র আর নেই, আসলে আমি ইয়ে করতে পারিনি। আসলে এলাকাবাসী বা তার আত্মীয় স্বজনের এখন তাকে তার স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে এবং তার অনেক কথাই শুনে তারা অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। মহাস্থানগড় বাংলার প্রাচীনতম এবং বৃহত্তম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রায় 2500 বছরের পুরনো এই স্থানটি প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর হিসেবে পরিচিত ছিল। মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজত্বের ঐতিহাসিক ধারাবাহিকতা এবং প্রাচীন বাংলার নগর সভ্যতার প্রথম উন্মেষ ঘটেছিল এই স্থানটিতে। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে 1500 শতক পর্যন্ত বিভিন্ন সময়ে এই স্থানটি সমৃদ্ধ নগরী ও রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে।
মহস্তানগড়ে রয়েছে হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাহমাতুল্লাহি আলাইহির মাজার। জেলা পরিষদের অর্থায়নে মাজার সংলগ্ন এলাকায় বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এতে আপত্তি জানায়। বিষয়টি বর্তমানে আদালতে গড়িয়েছে। সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় এ ধরনের নির্মাণ কাজ করার আগে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি পুরাকীর্তি সংরক্ষণ আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ ধরনের নির্মাণ কাজের সুযোগ নেই। হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্নস্থানটি সুরক্ষিত রাখার জন্য, যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল যেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রত্নস্থানটি সুরক্ষিত কাজে সহযোগিতা করার জন্য একটি পত্র দিয়ে সহযোগিতা করতে বলি এবং স্যার এই বিষয় করে একটা ব্যবস্থা নিয়েছেন। বিষয়টি বন্ধ আছে। মহস্তান আমাদের অত্যন্ত গৌরবজনক একটা প্রত্ন অঞ্চল এবং প্রাচীনতম নগর যেখানে গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব যুগে। 2011-12 দিকে একটা বড় ঝামেলা হয়েছিল যে তখনকার মাজার কমিটি তারা এখানে মহস্তানগড়ের ভেতরেই মহিলাদের জন্য একটা বিশ্রামাগার করবে বলে খনন শুরু করে, কিন্তু তারা জানে না বা জানলেও মানে না বোধ হয়। নর্মাল একটা আইন সবাই মানার উচিত বা মানতে বাধ্যও বলবো, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে অঞ্চল আছে সেই অঞ্চলের থেকে অন্তত 15 ফিটের ভিতরেও, তার বাইরে 15 ফিটের ভিতরেও কেউ কিছু হাত দিতে পারবে না। 2012 সালে উচ্চ আদালতও এ প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণে একাধিক নির্দেশনা দিয়েছেন। ববিন রহমান, দীপ্ত সংবাদ, বগুড়া। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বজ্র ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে প্লাস্টিক, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সূচ, স্যালাইনের ব্যাগ সহ অন্যান্য বর্জ্যের কারণে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পরিবেশ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। এদিকে দুর্গন্ধ ও দূষিত হওয়ার কারণে স্থানীয়দের একমাত্র পানির উৎস ঝিরি থেকেও ব্যবহার করা যাচ্ছে না পানি। হাসপাতালে এই যে সুইচ বলে, বিভিন্ন ফার্মাসির যে বিষাক্ত যে ওষুধের দ্রব্য ব্লেড হইতে, ছুরি যা হয়তো এখানে ডুবে আছে, নামতে গেলে তো আমাদের এটা আতঙ্কিত হয়ে যায়, কখন যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের। কিন্তু তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল যে কি, যাতে করে পার্শ্ববর্তী যে জমি, ধানের জমি, তাদের ক্ষতি না হয়। তারা ওই ধরনের যে একটু ব্যবস্থা নিতেন, হতে ক্ষতি হতো না। আসা যাওয়ার পথে দেখেন রাস্তার উপরে পৌরসভার ময়লাগুলো রাস্তার উপর ফেলে যায়, ফলে ময়লাগুলো একদম নদীতে চলে যায়। ওদিকেও মনে করেন ছোটো ছোটো যেগুলো জিরি আছে, জিরির মধ্যে মানুষ গোসল করতেছে, বাচ্চা নিয়ে মনে করেন এদিকগুলো মাদ্রাসায় যায়, স্কুলে যায়, আমরা আসা যাওয়া করতে পারি না। এই দুর্গন্ধটা পুরো বান্দরবান শহরে এটা ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও প্লাস্টিক সহ হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ভাঙা কাচের ভয়ে জমিতে কাজে নামতে পারছেন না কৃষকরা। পৌরসভা ময়লাগুলো সব ওইখানে স্থায়ী আটকানো, ওনারা কোনো কিছু করেন নাই। বৃষ্টি হলে এভাবেই আছে, কিন্তু এবারে যে পরিমাণ আসছে এটা তো আর চাষ করার মতো না। একটা যদিও পৌরসভা থেকে হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে পৌরসভার বাইরে গিয়ে। তো ওখানে কর্মচারী হিসেবে আমি যেতে পারি না, প্রথমত আমি যেতে পারি না। আর আমি গেলেও আমার করার কিছু নেই এই কারণে, কারণ আমার কাজ হচ্ছে সীমাবদ্ধ। এখানে জনগণ যে প্রাত্যহিক ময়লাগুলো উৎপাদন করে সেগুলো অপসারণ করাটা হচ্ছে আমার কাজ। বান্দরবানবাসীর দাবি, জেলায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সংস্কারের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে দেওয়া সহ তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণের মধ্যে বঙ্গভবন ছেড়ে যেতে পারেন। তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন।
এর মধ্যে গুলশানে তার নিজের বাসা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের 22তম রাষ্ট্রপ্রধান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের 23 এপ্রিল, কিন্তু তিনি 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। মেয়াদের 2.25 বছর বাকি থাকতেই পদত্যাগ করেছেন তিনি। বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। তিনি যোগ দিচ্ছেন সেখানকার খবর নিয়ে। শিউলি, সাবেক রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বঙ্গভবনে কি আনুষ্ঠানিকতা দেখছেন জানাবেন। সুমনা, সকাল থেকে এখন পর্যন্ত কয়েক দফা রাষ্ট্রপতির বিদায়ের যে সময় সেটা পরিবর্তন করা হয়েছে, তবে এখন দুপুর ঠিক 2টা। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে বের হননি, যদিও তাকে বিদায়ের যে রাষ্ট্রীয় প্রোটোকল, যে আনুষ্ঠানিকতা, তার সবগুলোই প্রস্তুত আছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকার। এবং যেহেতু আপনি জানেন যে এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং চারপাশে যান চলাচল রয়েছে, সব মিলে নিরাপত্তার ব্যাপার আছে, সবগুলো সামলাতে আসলে এখানে দায়িত্বরতরা কাজ করছেন। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির যে গাড়িবহর সেটা এখনও পর্যন্ত বের হয়নি, ফলে গণমাধ্যম কর্মী যারা এখানে সকাল থেকে অপেক্ষা করছেন তারা সহ এখানে যেসব উপস্থিত ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেকেরই অপেক্ষা আসলে কবে নাগাদ খুলবে বঙ্গভবনের ফটক এবং বের হয়ে আসবেন রাষ্ট্রপতি। তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন এবং তার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এটাই হবে তার আসলে শেষ আনুষ্ঠানিক বিদায়। এবং এখান থেকে তিনি সোজা তার গুলশানে যে নিজ বাসভবন রয়েছেন সেই বাসভবনে তিনি উঠবেন এবং তাকে রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকল মেনে, নিরাপত্তা মেনে তাকে তার গুলশানের যে কার্যালয় সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে বঙ্গভবনের ভেতরে রাষ্ট্রপতিকে বিদায়ের জন্য তার যে গাড়িবহর প্রস্তুত করার বিষয়, সেটা সাজসজ্জার বিষয় এবং তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর বিষয়, তার সবগুলোই সম্পন্ন করা হয়েছে। এবং আপনি জানেন ইতোমধ্যে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে তার ব্যক্তিগত যে মালামাল ছিল সেই মালামাল গুলশানের ভবনে স্থানান্তরের কাজগুলো ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং গুলশানের যে ভবন সেই বাড়িটির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কার কাজও এর মধ্যে সম্পন্ন হয়েছে। এবং সুমনা, আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি নেন, অর্থাৎ পদত্যাগ করেন এবং আনুষ্ঠানিকভাবে তার আজকেই বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা এবং সেই প্রস্তুতিই চলছে সকাল থেকে মূলত। এবং যে কোনো সময় বঙ্গভবন ছেড়ে তিনি বের হবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে যেহেতু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন এবং চিকিৎসকরা সেই অনুযায়ী তাকে আসলে তার শারীরিক যে অবস্থার অবনতি সেটা কাটাতে তাকে সিঙ্গাপুর অথবা ব্যাংককে তার চিকিৎসা নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করার পর, অর্থাৎ তিনি তার গুলশানের বাসভবনে ওঠার পর তিনি বিদেশে তার চিকিৎসা নেওয়ার বিষয়টি সম্পন্ন করতে তার বিদেশ যাওয়ার কথাও রয়েছে, সেটা আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। এবং যেহেতু তিনি বিদায়ী রাষ্ট্রপতি এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের পদত্যাগ করার পরও যেসব সুযোগ সুবিধা তার পাওয়ার কথা সেই সমস্ত কিছু তিনি আসলে পাবেন এবং সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আমরা যেহেতু এখনও বঙ্গভবনের সামনে আছি এবং রাষ্ট্রপতি কবে নাগাদ বেরোচ্ছে এবং বের হলে তার গাড়িবহর ঠিক গুলশানের কার্যালয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি বের হওয়ার পর কী পরিস্থিতি থাকে পুরো এলাকার এবং সব মিলে রাষ্ট্রপতির আসলে সর্বশেষ গন্তব্য কী, সে বিষয়ে আপডেট আমরা সুমনা পরবর্তীতে আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল এখান থেকে সর্বশেষ। শিউলি, ধন্যবাদ আপনাকে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, তাই এক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিস্তার তীব্র ভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে।
এই অবস্থায় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ রংপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে জড়ো হন। এ সময় তারা বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। তারা তিস্তা নদী খনন, স্থায়ী বাঁধ নির্মাণ এবং চলমান ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরকারি বরাদ্দের সীমাবদ্ধতার কারণে কিছু এলাকার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে কর্মকর্তারা নিয়মিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ওইখান থেকে সিরিয়াল ঘুরতে ঘুরতে এখানে আসলাম গেটের কাছাকাছি। এখন ওনারা বলতেছে গ্যাস নাই। 4 ঘন্টা কাছাকাছি সিরিয়াল দিছি, লাইন বন্ধ রয়েছে, লাইনে গ্যাস নাই, বসে রয়েছি। পাম্পে গ্যাস নেই, কী করবো? সিরিয়ালে দাঁড়াই দিয়েছি। কারণ আমাদের যে কষ্ট, এটা তো আর মালিকেরা বোঝে না। তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে 2 সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। অনেক সময় অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। এই অবস্থায় কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া ও বাড্ডা সহ রাজধানীর বেশিরভাগ এলাকায়। অবশ্য গ্যাসের সংকট থাকলেও দাম বাড়েনি। ওরা তো বলতেছে লাইনে কোনো গ্যাস নাই। তা গ্যাস যদি না থাকে তাহলে আবার গ্যাস দেয়, আবার কতক্ষণ পরে বন্ধ করে, আবার কতক্ষণ পরে দিতেছে, তাও তো আমরা বুঝতেছি না। এটা সিন্ডিকেট, এটা তো আর কিছু না, ওই তেলের মতন হয়েছে আর কি। এখন আর তেলের সিরিয়াল নাই, এখন আবার গ্যাস। এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই পায়তারা করতেছে। পেট্রো বাংলা সূত্র বলছে, বর্তমানে দিনের বেলায় সারা দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। 1 সপ্তাহ পর যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এটা তো মজুত করার কিছু নাই, যে মজুদের জন্য যে গ্যাসটার দাম বাড়লে মনে করেন আমাদের গ্যাসটাই মজুত করলাম, তাহলে আমার লাভ হবে। এখানে মজুদ, এটার দাম বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক না। এটা মানে জাতীয় গ্রিডে একটা প্রবলেম হচ্ছে। রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সংকটের এই চাপ কেবল সিএনজি স্টেশনে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে সার্বিক পরিবহন খাত ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও চরম রূপ নেবে বলে আশঙ্কা চালক ও মালিকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। 2018 সালের 26 মে রাত কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন সাবেক কমিশনার একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার পর ঠান্ডা মাথায় একরামুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী আয়েশা বেগম। তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের এক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় রাজনৈতিক দল সহ নানা মহলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়ে তিনি জানান, জনদাবিকে গুরুত্ব দেওয়া হবে। একইভাবে কেউ অন্যায়ের শিকার যেন না হয় সেদিকেও খেয়াল রাখার কথা জানান তিনি। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নতুন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন আইনমন্ত্রী। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওই দিন থেকে সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবে।
পটুয়াখালীতে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মঞ্জু হাওলাদার ও জহির হাওলাদার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতিউর রহমান বাদী হয়ে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। জানা গেছে 23 জুলাই আউলিয়াপুর ইউনিয়নে দক্ষিণ বাদুরা গ্রামের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা 11:30টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর হাফিজউদ্দিন আহমদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পরিদর্শন বই সই করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে তিনি রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন শেষে রবিবার দুপুর 2:15টার দিকে বঙ্গভবন থেকে বিদায় নিলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে বিদায় জানান সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। এর আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পালন করেছেন জেলা জজের দায়িত্ব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও রাষ্ট্রপ্রধান থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়িয়েছেন তিনি। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ পড়ান। তবে 24-এর পট পরিবর্তনের পর বিভিন্ন সময় সাবেক এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে নির্ধারিত পেনশন, প্রয়োজনীয় নিরাপত্তা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। প্রায় 3 বছর দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে গেলেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ের আগে তার এই পদত্যাগ দেশের সাংবিধানিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। এখন দৃষ্টি নতুন নেতৃত্বের অধীনে পরবর্তী সাংবিধানিক কার্যক্রমের দিকে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, বঙ্গভবন, ঢাকা। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পরেই বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি পলাতক শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও অভিযোগ ওঠে। সকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় সাংবিধানিকভাবেই দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে তাঁর সহযোগিতা। শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়ার মতো নয় বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাসের সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে, তার ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধাই পাবেন। তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত রাখবে সরকার। অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে।